দর্শক, বাজেট প্রস্তাবগুলো নিয়ে আজও ইআরএফ আলোচনা সমালোচনা করেছেন অর্থনীতিবিদরা। এদিকে দোকানি থেকে গার্মেন্টস ব্যাকয়ার্ড লিঙ্কেজ খাতের উদ্যোক্তারাও বলছেন বাজেটে ব্যবসা কিংবা ব্যবসা বান্ধব উদ্যোক্তা বান্ধব নয় বলে এই বিষয়টি আলোচনায় তারা তুলে এনেছে। এই বিষয়টি নিয়ে আলোচনায় যেতে চাই, সাথে আছেন রাফে আলম চৌধুরী, সাবেক সভাপতি বিজিএপিএমএ, এবং অধ্যাপক ডক্টর আইনুল ইসলাম, যিনি সাধারণ সম্পাদক বাংলাদেশ অর্থনীতি সমিতির। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি অর্থযোগের আজকের আয়োজনে। প্রথমে প্রশ্ন রাখতে চাই রাফেজ আলম চৌধুরীর কাছে। রাফেজ আলম চৌধুরী, বেশ কিছু আসলে মন্তব্য উঠে এসেছে বাজেটে যে ধরনের প্রস্তাবনা এসব রাখা হয়েছে, সেই বিষয়গুলো নিয়ে ইআরএফ থেকে শুরু করে আমরা গার্মেন্টস খাতের যারা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ খাতে যারা কাজ করে তাদেরও বেশ কিছু মন্তব্য আমরা এই মুহূর্তে শুনতে পেয়েছি। তাদের এই যে দাবিগুলো রয়েছে সেটি নিয়ে আসলে প্রথমে আপনার মতামতটি জানতে চাই, আসলে প্রসঙ্গটি নিয়ে যদি একটু বিস্তারিত বলতেন। ধন্যবাদ। আজকে আমরা আমাদের বাজেট নিয়ে যে আলোচনা এরই মধ্যে আমরা করেছি, আপনারা হয়তো সেখানে শুনতে পেয়েছেন। তো এখানে বাজেটের কিছু পজিটিভ দিক আছে, হয়তো সামাজিক সুরক্ষায় যেরকম 10,000 কোটি টাকা এখানে বরাদ্দ করা হয়েছে, এবং শিক্ষা এবং স্বাস্থ্য খাতেও এটার বরাদ্দ বেড়েছে। একই সাথে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোর কিছু উদ্যোগ আমরা দেখতে পাই, যেটি হয়তো বাস্তবায়ন হলে পরে কিছু সুবিধাজনক অবস্থান হবে। তবে যে কথাটি আমরা ব্যবসায়ী হিসাবে এবং ম্যানুফ্যাকচারার্স হিসাবে যে কথাটা বলতে চাই, যে আমাদের সেক্টরে, বিশেষ করে আরএনজি সেক্টরের আমরা খুব একটা সুবিধা এখানে দেখতে পাচ্ছি না। আমাদের যেই বাজেট আলোচনায় যে বিষয়গুলো আমরা এনবিআর এবং বিভিন্ন ফোরামে আমরা বলে এসেছি, সেটার খুব একটা প্রতিফলন আমরা বাজেটে দেখতে পাইনি। যেরকম দেখা যাচ্ছে যে সোর্স ট্যাক্সের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে এটাকে 0.5% করে আগামী 5 বছর কন্টিনিউ করবার জন্য, কিন্তু সেই ধরনের কোনো মতামত দেখছি না। এদিকে আবার আমাদের বিদ্যুতের প্রাইস এবং গ্যাসের প্রাইস এবং এগুলো সবই বেড়ে গেছে, এবং আনইন্টারাপ্টেড কোনো আমরা ইয়াও পাচ্ছি না, আরইবি এবং গ্যাসের যে ধরনের সাপ্লাই হওয়া উচিত, যার ফলে এবং আমাদের মজুরিও বৃদ্ধি পেয়েছে। সবকিছু মিলিয়ে আমাদের ইন্ডাস্ট্রিগুলো বেশ একটা ভোগান্তির মধ্যে পড়ে গেছে, এবং বাজেটে আপনারা খেয়াল করে দেখেছেন নিশ্চয়ই একটি বেশ ঘাটতি, বাজেট ঘাটতিটা একটা বিশেষ অংশ এটা পূরণ হবে ব্যাংকিং খাত থেকে ঋণ নেওয়ার মাধ্যমে। তো যার ফলে আমাদের একটা লিকুইডিটি ক্রাইসিসও আমরা দেখতে পাচ্ছি, এবং ব্যাংকিং খাত থেকে যদি সেই সহযোগিতাগুলিও না পাই, তাহলে এই ইন্ডাস্ট্রিগুলো টিকে রাখাই বেশ একটা মুশকিল হয়ে দাঁড়াবে। এবং যে বিষয়টি আয়ের খাতগুলো দেখানো হয়, সেটি হচ্ছে একটি অংশ হচ্ছে যে এনবিআর থেকে কর সংগ্রহ করা, আরেকটি হচ্ছে এনবিআর বহির্ভূত খাত থেকে কর নেওয়া, এবং আরেকটি হচ্ছে আপনারা যদি দেখে থাকেন যে আমাদের কর ছাড়াও যে অংশটা সংগ্রহ করতে হয় বিভিন্ন সংস্থাগুলোর মাধ্যমে। তো এখানে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপারটি লক্ষণীয় যে এনবিআর দ্বারা কর সংগ্রহ করবার পরিমাণটি কিন্তু বেশ বেড়ে গেছে। রাফেজ আলম চৌধুরী, বিদেশি বিনিয়োগ অর্থাৎ বর্তমানে বাজেটে প্রস্তাবিত নানা ধরনের এই শুল্ক বা করের যে ব্যাপারটি রয়েছে, সেটির কারণে নানা সময়ই নানা বিশেষজ্ঞরা বা অর্থাৎ সংশ্লিষ্টরা বলছেন এতে বিদেশি বিনিয়োগ আসার কিছুটা বাধার মুখে পড়তে পারে। এই মন্তব্য নিয়ে আসলে আপনার মতামত জানতে চাই, একটু ছোট করে জানতে চাই। আমরা যে কথাটি বলতে চাচ্ছিলাম, যে এই যে করের ব্যাপারে যেরকম ভাবে এনবিআর থেকে একটা চাপ সৃষ্টি করা হয়, যারা কর দিচ্ছেন তাদের উপরই দেখা যাচ্ছে বারবার এই চাপটি আসে, এবং এখানে ভ্যাট, ট্যাক্সের ক্ষেত্রে একই ধরনের ঘটনা হয়, এবং এর বাইরেও আমাদের আলাদাভাবেও কিছু আনঅফিসিয়াল কস্ট আসলে বেশ কিছু জায়গায় রয়েছে এখানে আলোচনা করার। রাফেজ আলম চৌধুরী থাকুন আমাদের সাথে। চলেছি অধ্যাপক ডক্টর আইনুল ইসলামের কাছে। অধ্যাপক ডক্টর আইনুল ইসলাম, আপনি শুনছিলেন রাফেজ আলম চৌধুরী আসলে বেশ কিছু দিকে আসলে তুলে ধরেছেন এই সম্প্রতি প্রস্তাবিত বাজেটে যেসব দিক আসলে উঠে আসছে। শুল্ক নিয়ে কথা হচ্ছে, এছাড়াও আমরা ইআরএফেরও মন্তব্য শুনলাম, বাজেটের লক্ষ্যমাত্রা নিয়েও নানা ধরনের মন্তব্য উঠে আসছে, বিদেশি বিনিয়োগ নিয়ে আসলে মন্তব্য উঠে আসছে। তো বেশ কিছু কথাই কিন্তু ইতিমধ্যে আলোচনা সমালোচনা আমরা শুনতে পাচ্ছি। আপনি কি মনে করেন এই বর্তমান সময়ে যখন এই ধরনের শুল্ক বা এই ধরনের করের যে পরিধি বাড়ানোর যে প্রসঙ্গ, এছাড়া লাইসেন্স ফি বাড়ানোর যে ব্যাপারটি, সেটি আসলে ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের উপর কেমন প্রভাব ফেলতে পারে? ডক্টর আইনুল ইসলাম। না, আপনাকে ধন্যবাদ। যে কথাগুলো আমার ব্যবসায়ী প্রতিনিধি বললেন, কথাগুলো এক্স্যাক্টলি এবারই প্রথম মনে হচ্ছে যে ব্যবসায়ী যে শ্রেণী তারা কিন্তু
খুব একটা খুশি না। তাদের ব্যবসা এমনি জ্বালানি মূল্য বৃদ্ধি, গ্যাসের সমস্যা এবং ডলারের দাম বেশি, এগুলো নিয়ে কিন্তু তারা খুশি না। তার বাইরে এবার যে করের বিভিন্ন কর এবং বিশেষ করে মুদ্রা বাজারের একটি বেশ সংকট চলছে, সেখানে যে গেইন ট্যাক্স থেকে শুরু করে নানান ধরনের কিন্তু ট্যাক্স এবং কর আরোপ করা হয়েছে। সেদিক থেকে ব্যবসায়ীরা, বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ীরা কিন্তু খুশি না। এবং একই সঙ্গে আপনি জানেন যে আমার ইন্টারেস্ট রেটও বেশি, সুতরাং বিনিয়োগের ক্ষেত্রে একটি প্রভাব পড়বে। এবং আপনি বাজেটে দেখেছেন যে ঘাটতি বাজেট ফিনান্সিং করার জন্য দেশীয় সোর্স থেকে, ব্যাংকগুলো থেকে প্রায় 1,27,200 কোটি টাকা কিন্তু নেওয়া হবে। সুতরাং এমনি তারল্য সংকটে ভুগছে কিন্তু ব্যাংকগুলো, তার উপর যদি সরকার ঋণ নেয় ব্যাংকগুলো থেকে, তাহলে কিন্তু খুব স্বাভাবিক ইকোনমিক্সের থিওরিতে বলে যে প্রাইভেট বিনিয়োগ কিন্তু ব্যাপকভাবে কিন্তু প্রভাব পড়বে। সেক্ষেত্রে আমাদের কর্মসংস্থানের উপর নেগেটিভ প্রভাব পড়বে। এবং মূল্যস্ফীতির দিকেও কিন্তু এমনি আমরা মূল্যস্ফীতির একটি চাপে আছি, সে জায়গাও কিন্তু আমরা সুখবর পাবো বলে আমাদের মনে হয় না। তবে এখানে আপনি কি একটি মনে কথা করেন যে- এখন আমাদের কোন ধরনের সমাধানের দিকে বা কোন পরিকল্পনার দিকে আসলে এখন যাওয়ার আসলে সময় হচ্ছে? না, আমার মন্তব্যটা হচ্ছে যে আমাদের 1 মাস তো বাজেটের নিয়ে আলোচনা চলবে, সেখানে যে বিষয়গুলো উঠে আসছে এটা কিছুটা হলো আমার মনে হয় যে সমন্বয় করা উচিত। একই সঙ্গে যে মানে দিন শেষে যে কথাটা আমি বলি সেটি হচ্ছে যে বাজেট যাই হয়েছে না কেন, এটা যেন মানে সুষ্ঠুভাবে এবং সুশাসনের মাধ্যমে যেন বাস্তবায়িত হয়। বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে কিন্তু আমাদের ভালো কোনো মানে আমাদের অতীত অভিজ্ঞতা নেই। সেখানে সেই জায়গাটা গুরুত্ব দেওয়াটা আমার মনে হয় যে সবচেয়ে বেশি। তাহলে সেই ক্ষেত্রে এবার বাজেট প্রস্তাবের আসলে সমালোচনাটা একটু বেশি হচ্ছে, তাই কি? না, আমার মনে হয় এবার একটু বেশি সমালোচনা হচ্ছে এবং আপনারাও, মিডিয়াও কিন্তু আপনারা এই সুযোগটা করে দিচ্ছেন। বিভিন্ন সংগঠন তাদের প্রস্তাব নিয়ে আসছে, বাজেটের আগেও যেমন আসছে, বাজেট হওয়ার পরেও কিন্তু তাদের বিশেষ করে আমি বলবো যে পয়েন্টগুলোকে ধরিয়ে দিচ্ছে। এখন সংসদে আলোচনা করার সুযোগটা কিন্তু আমার মনে হয় যে এখন তৈরি হয়েছে, যা তারা যেন সূক্ষ্মভাবে আলোচনাগুলো নিয়ে এসে কিছুটা হলো বিনিয়োগে যেমন বাড়াতে হবে, ব্যবসায়ীদেরকে যেমন ব্যবসার সুযোগটা সৃষ্টি করতে হবে, রপ্তানি বাড়াতে হবে, একইভাবে কিন্তু আমাদের সাধারণ সেই জনগণ পরিকল্পনাগুলো আসলে আমাদের নিতে হবে। ডক্টর আইনুল থাকুন আমাদের সাথে। রাফিজ আলম, একই প্রশ্ন আপনাকে করতে চাই। বেশ সমালোচনা দেখা যাচ্ছে এবার প্রস্তাবিত বাজেট নিয়ে, আপনি কি মনে করেন? আসলে আমরা যেটা বলতে চাই, আলোচনা তো বাজেটের উপরে সব বছরই হয়। তো যেহেতু এই বছর আমাদের এই বিষয়টিকে বিশেষভাবে বিবেচনা করতে হবে, এই জন্য যে এটা কিন্তু একটা গ্লোবাল ক্রাইসিসও বটে। এটা শুধু বাংলাদেশে, এটাই আমরা বলবো না। যেমন ইনফ্লেশনটাকে কমিয়ে রাখবার জন্য অনেকগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে ঠিকই, তবে এটাকে কিন্তু বাস্তবভাবে রূপ নিতে গেলে ইন্ডাস্ট্রিগুলোকে টিকিয়ে রাখতে হবে। এর জন্য প্রয়োজনীয় এই যে দেখা গেল যে আমাদের এইচএস কোড জনিত বিষয়ের জন্য 200 থেকে 400% সেখানে পেনাল্টি করবার একটা বিধান এখানে আরোপিত হয়েছে। তারপরে লাইসেন্স ফি বেড়ে গেছে। তো এই ধরনের বিভিন্ন যেই খরচগুলো বেড়ে যাচ্ছে, সেটাকে আসলে আমাদের সহনীয় পর্যায়ে নিয়ে আসতে হবে এবং তাহলে এর একটি আমরা ইতিবাচক সমাধান আমরা পেতে পারবো। ধন্যবাদ। বেশ কিছু পরামর্শ আপনাদের কাছ থেকে পাওয়া গেল। ধন্যবাদ সময়টুকু আজ আমাদেরকে দেওয়ার